ফুটবলিং ক্যারিয়ারের আইডল। ভালো প্লেয়ার হতে গেলে ভালো স্টুডেন্ট হতে হবে। তবে বাংলাদেশে আসলে খুব একটা সাপোর্ট পাওয়া যায় না। কেউ স্পোর্টসে দিতে চায় না, তার ফিউচারটা কি? ওই ম্যাচের আসলে অনুভূতিটা কেমন? প্রফেশনালিজমটা আসছে সাকিব আল হাসান দিয়ে। গোল নাকি অ্যাসিস্ট? একটা অ্যাওয়ার্ড আমার আব্বা রিসিভ করেছে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে শক্তির জায়গাটা কি? হামজা আসার পর এটা তৈরি হয়েছে। বাংলাদেশে এই কালচারটা আসলে কতটা জরুরি? স্টিল না, আমাদের কোনো স্টেডিয়াম নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার প্রেজেন্স ঈদ আড্ডায়। আপনাদের সাথে যুক্ত আছি আমি আলু আসি তালুকদার। আপনাদের সকলকে অনফিল্ডের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমাদের অনফিল্ডের পর্দায় ঈদ আড্ডায় এমন একজন ব্যক্তি যুক্ত আছেন যিনি কিনা দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন। মাঠের ফুটবলের মধ্য মাঠের ভরসার নাম ছিলেন মামুনুল ইসলাম। স্বাগত ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে, ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছে। ঈদ মানে আসলে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা আমাদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে ঈদটা উদযাপন করি। এবার ঈদ নিয়ে প্ল্যানিংটা কি? হ্যাঁ, আসলে এবার ঈদ নিয়ে কোনো প্ল্যান নাই। সর্বপ্রথম একটা মেন জিনিস হলো আমার আব্বা আপনার লাস্ট মান্থের ফেব্রুয়ারি 1 তারিখ মারা গেছেন। ওনার আসলে আব্বাকে সবচেয়ে বেশি মিস করবো ঈদে। কারণ ঈদ আসলে ছোটোকাল থেকে ঈদ শুরু হয়, রমজান শুরু হয়, ঈদ শেষ হয়, সব কিছু মিলে আব্বুকে ঘিরে। এই প্রথম ঈদ যে আব্বুকে ছাড়া আমরা ফ্যামিলি সবাই ঈদ করব। এটার জন্য আসলে আমরা ফুল ফ্যামিলি আপসেট। জানেন তো, ফ্যামিলিতে মুরব্বি না থাকলে যেটা হয়, বাবাকে মিস করবো আমরা সবাই। তাছাড়া ছোটবেলার ঈদটা একরকম থাকতো সবসময়, আর বড় হওয়ার পরে ঈদটা অনেক সময় আলাদা হয়ে গেছে। তো এমন কোনো দিন গেছে যে ঈদের দিনও খেলতে হয়েছে? হ্যাঁ, ঈদের সময় আমরা নিজেরা ন্যাশনাল টিমের ট্রায়ালে ছিলাম, ক্যাম্পে ছিলাম, তখন ফ্রেন্ডলি ম্যাচ নিজেদের মধ্যে ম্যাচ খেলেছিলাম আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামে আমাদের 2টা ম্যাচ ছিল ঈদের দিন, প্লাস হচ্ছিল ঈদের একদিন পরে ম্যাচ ছিল আপনার লিগের খেলা, শেখ জামাল বনাম শেখ রাসেল, ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল 1-2 দিন পরে, ছুটি পাই নাই। আর কিছু ঈদ কাটছে আপনার দেশের বাইরে। তো এই যে ছোটবেলার ঈদ, কোন মেমোরিগুলো সবচেয়ে বেশি মনে পড়ে? ছোটবেলায় একদম প্রফেশনাল ক্রিকেট। দেখেন, ঈদ বলতে আমরা যখন বুঝি, রমজান মাস যখন আসে তখন আসলে ঈদ বলতে বুঝি হলো কাপড় চোপড় কিনা, ঈদের সেমাই খাওয়া, চটপটি খাওয়া, ভাজা পোড়া খাওয়া। রমজান মাসটা পুরোটাই কাটে মন থেকে শপিং ঘিরে। বাবা কোনটা কিনে দিবে, বাবা কি এনে দিবে, বাবা কি করতেছে, বাবার কাছে জন্য সব আবদার বাবার কাছে ছিল। অপেক্ষা করতাম বাবার জন্য। ছোটোকালে এইভাবেই কাটছে আমাদের ঈদ। বড় হওয়ার পরও সেম কাজটাই আমাদের মধ্যে ছিল, বাবা কখন কি কিনে দিবে, বাবার জন্য ওয়েট করতাম। এখন আমরা কিনে দিই। এখন বলতে আমি আল্লাহর মতো 20-25 বছর আগে থেকে 25 বছর, অলমোস্ট 25 বছর হবে। আমি 2001-2 থেকে আব্বু আমার ফ্যামিলির সবাইকে কাপড় চোপড় কিনে দিই ঈদে। ফার্স্টে বাবার থেকে নিই, পরে বাবাকে সারপ্রাইজ দিই, বাবাকে কিনে দিই। বাবার পছন্দের জিনিসই কিনে দিতাম লাস্ট পর্যন্ত বাবার নিজে যে। এইভাবে ঈদটা আমাদের যাওয়া। আচ্ছা, তাহলে যদি ঈদের বাইরে যদি একটু আপনার ফুটবলিং ক্যারিয়ার নিয়ে আসি, প্রত্যেকটা ফুটবলারের ক্যারিয়ারের পিছনের কাহিনীটা ইন্টারেস্টিং। এই যে ফুটবলে প্রবেশটা করলেন, শুরুটা কেমন ছিল আসলে? আসলে আমি বিকেএসপিতে ভর্তি হই 97-এ। তখন আমার ফ্যামিলিতে স্পোর্টসম্যান ছিল, আমার মামারা স্পোর্টসম্যান ছিল, 2জন ফুটবলার ছিল যারা বাংলাদেশের টপ লিগ খেলছে অনেক বছর, 8-10 বছর। একজন বাংলাদেশের দ্রুততম মানব ছিল, নট অনলি বাংলাদেশের, এশিয়ার সাবকন্টিনেন্টের দ্রুততম মানব ছিল। তারপর আমার আব্বা ছিল স্পোর্টস অর্গানাইজার, আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মেম্বার। নিজে ফুটবল ক্লাব ছিল আমাদের, উনি ফুটবল ক্লাব চালাইতো। উনি বলতে গেলে স্পোর্টস অর্গানাইজারই সব কিছু মিলে। এইসব করে আমার বেড়ে ওঠাটা স্পোর্টসের দিকে আমার বেশি। মাঠে যেতাম, খেলতাম, ক্রিকেট ফুটবল দুটোই খেলতাম ছোটোকালে। পড়াশোনায় কিছুটা ডিস্টার্ব হচ্ছিল, তখন আব্বা মামা সবাই মিলে ডিসিশন নিল বিকেএসপিতে দিয়ে। কারণ বিকেএসপি হলো ওয়ান অফ দ্য স্পোর্টস ইউনিভার্সিটি। যে বাবা,
এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনার পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা আপনি চালাই দিতে পারবেন, কোনো হেরপার আসে না। কারণ ভালো প্লেয়ার হতে গেলে ভালো স্টুডেন্ট হতে হবে, পড়াশোনা আপনার থাকতে হবে, নাহলে আপনি ভালো স্টুডেন্ট ভালো প্লেয়ার হতে পারবেন না। গ্যাপ থাকবে, কোনো না কোনো জায়গায় বুঝে পড়ে গ্যাপ থাকবে, কারণ সব কিছু তো সায়েন্স ঘিরে হয় এখন স্পোর্টসটা। দেন ডিসিশন নিল যে আব্বু আর মামা মিলে বিকেএসপিতে দিবে। ক্লাস 5-এ বিকেএসপিতে দিচ্ছে। তখন আসলে ক্লাস 5-এ ফুটবল ছিল না, 5-6 ছিল না, 7 থেকে ফুটবল ক্রিকেট স্টার্ট। তখন আমি জিমন্যাস্টিক্সে ভর্তি হই, আমার স্টার্টিং। ক্লাস 8-এ আসার পর আমাদের তখন ডাইরেক্টর ইনচার্জ ছিলেন ফারুক স্যার, স্পোর্টস ইনচার্জ ছিলেন খালেক স্যার। দুজন মিলে আমাকে ফুটবলে ট্রান্সফার করে। এটাই আমার পথ চলা। তখন থেকে স্ট্রাগল করা শুরু, কারণ আমি এমন সময় ফুটবলে স্টার্ট করছি তখন অলরেডি 1-1.5 বছর লেট, সবার ইমপ্রুভমেন্ট অনেক বেশি। 2 বছর 3 বছর পর আন্ডার 14 ও 16 আমার বন্ধুরা খেলছে। এমিলি, আপনার নাম শুনছেন, জাহিদ হাসান মানুষের টপ স্ট্রাইকার জাহিদ হোসেন 14 খেলছে, এমিলি 16 খেলতো তখন। অলমোস্ট আমাদের ব্যাচে সব স্টাবলিশড, আমি মাত্র শুরু করলাম। ওই টাইমটাতে ওদের পিছনে থেকে, ওদের সঙ্গে থেকে, ওদের পিছন থেকে কষ্ট করে স্টার্ট করি। আস্তে আস্তে ওদের জায়গায়, ওদের সামনে ফ্রন্ট সাইডে দাঁড়ানো। এর মধ্যে মেন জিনিসটা হয়েছে কি, ফোকাসটা মাঠে আমার বেশি করতে হয়েছে, ওদের থেকে বেশি ট্রেনিং করতে হয়েছে, ওদের থেকে বেশি সময় স্পোর্টসে আমার মাঠে আমার দিতে হয়েছে। কোনো না কোনো সেক্টরে, কোনো না কোনো সাইডে আমার ইমপ্রুভমেন্ট করার জন্য ওই জায়গাগুলিতে বিকেএসপি স্যাররা আমাকে অনেক হেল্প করছে শিখার ব্যাপার দিয়ে। ওই ছোটোখাটো জায়গাগুলিতে আস্তে 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 যখন যাওয়া শুরু করলাম, ভালো এই গ্যাপগুলি পূরণ হলো, তখন আমার স্টাবলিশড হওয়ার সময় হলো। তখন আন্ডার 17 ন্যাশনাল টিমে অলমোস্ট একটা টিম ছিল, তারা স্টার্ট করছে অলমোস্ট 6 মান্থ পর 7 মান্থ পর আমি ইন করলাম ওই আন্ডার 17 ন্যাশনাল টিমে। ওদের কিছু প্লেয়ার এজই ছিল, ওখানকার কিছু প্লেয়ার বাদ গেছে, আমরা কিছু নিউ প্লেয়ার ইন করলাম। ইন করার পর ওই যে ঢুকলাম, আর পিছিয়ে তাকাইতে হলো না, কারণ ওই যে 17-এ ঢুকার পর 17 ন্যাশনাল টিমে বেস্ট 11-এ খেললাম। দেন আন্ডার 20-তে ডাক পেয়েছি, 2011-এ খেললাম। দেন 23 ন্যাশনাল টিমে ডাক পেয়েছি, 23 ন্যাশনাল টিমে বেস্ট 11-এ খেললাম। দেন ঢাকা ব্রাদার্স ইউনিয়নে 2005 সালে চ্যাম্পিয়ন টিমে ছিলাম। 2005-এ ব্রাদার্সে সাইন করি, ব্রাদার্সে ছিলাম। 7-এ ব্রাদার্সে খেললাম সাথে, দেন ন্যাশনাল টিমে কল পেলাম। প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা 1 বছর পর পর আমার জায়গাগুলি আস্তে 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 আমি যাওয়া শুরু করলাম, তখন পথ চলা শুরু হলো। আচ্ছা, আপনি বললেন যে আপনার বাবা একজন অর্গানাইজার ছিলেন, তাছাড়া ফ্যামিলি থেকে ভালোই সাপোর্ট পেয়েছেন। তবে বাংলাদেশে আসলে খুব একটা সাপোর্ট পাওয়া যায় না যে একজন মানুষ, একটা ছেলে ক্রিকেটার হবে কিংবা ফুটবলার হবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, মানে সবাই ভাবে এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আমাদের বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী, সে কিন্তু ঘোষণা করেছে অলরেডি যে বাংলাদেশে এটা কি শুধুমাত্র এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, এটা যাতে প্রফেশন হয় সেই দিক থেকেও আর কি একটা নজরদারি দিবে। এই ডিসিশনটাকে কিভাবে দেখেন? দেখেন, আমরা ফ্যামিলিগতভাবে আপনি যেটা বললেন এটা ট্রু। আসলে কেউ স্পোর্টসে দিতে চায় না তার ফিউচারটা কি। যে কোনো কিছুতে গেলে প্লেয়ার তো সবাই খেলে, কেউ রাস্তায় খেলে, কেউ মাঠে খেলে, সবাই কিছু না কিছু খেলে। প্রফেশনালিজমটি কারা খেলে, প্রফেশনালিজমটা তখন কারো ফ্যামিলির মধ্যে এরকম নাই। এই প্রফেশনালিজমটা তৈরি করতে আপনাকে সময় লেগেছে। আমরা প্রফেশনাল ফুটবল খেলি 2007 থেকে। ক্রীড়ামন্ত্রী, আমাদের যিনি ক্রীড়া উপমন্ত্রী আছেন, উনিও 2007 থেকে প্রফেশনাল ফুটবল খেলে। ওনার আন্ডারে আমি খেলেছি, ওনার ক্যাপ্টেন্সিতেও আমি খেলেছি, একই সাথে একই টিমে খেলেছি। উনি ভালো স্পোর্টসটা উনি ভালো বলতে পারবে, ভালো জানতে পারবে, কারণ উনি ওই জায়গা থেকে আসছে। প্রফেশনালিজম আরও বেশি প্রফেশনাল, আমরা আসলে নামে প্রফেশনালটা যদি আরও বেশি ভালো হয় তাহলে ফ্যামিলিগত থেকে আপনার সাপোর্টটা পাবেন। আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্টটা সব দিক দিয়ে সাপোর্ট পেয়েছি, আমাকে কোনো দিক দিয়ে না। আমার স্পোর্টস কিটস সব বাইরে থেকে আসতো, আমার মামা পাঠাইতো। আমার যখন যেটা লাগতো আমার মামা বাইরে থেকে পাঠাইতো। আমার আব্বা আমাকে ফুল সাপোর্টটা দিত, বলতো ফ্যামিলি নিয়ে চিন্তা না করো, তুমি তোমার জায়গায় ফোকাস দাও, তুমি তোমার কোন জায়গায় যেতে চাও। আমি দেখতে চাই, আমার বাবার একটা ইচ্ছা ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ওই ইচ্ছাটাই পূরণ করলাম। উনি অতটুকুই বলতো।
উনি মডার্ন সাপোর্ট করতো, আমি মডার্নে খেলছি, ওনার ইচ্ছা ছিল ওনার ছেলে মডার্নে খেলবে, ওনার ছেলে জাতীয় দলের জার্সি গায়ে দিবে। জাস্ট এই জিনিসটাই বলতো যে আমার এটা ইচ্ছা, এটা আমার শখ, এটা পূরণ করার দায়িত্ব তোমার, ফ্যামিলির কোনো কিছু তোমার দেখতে হবে না, তুমি জাস্ট খেলাধুলাই করো, যেটা যতটুকুই করো চেষ্টা করো যে তুমি তোমার পারফরমেন্স করে যাও মাঠে, বাকিটুকু আমরা আসি। এই সাপোর্টটা আমার ফ্যামিলি থেকে পাওয়ার কারণ হচ্ছিল আমাদের ফ্যামিলির অ্যারাউন্ডে সবাই স্পোর্টসম্যান। দ্যাটস ওয়াই আমার আব্বা যে এটা জানতো না যে প্রফেশনাল ফুটবল আমাদের ইনকাম সোর্স কি, বা কত টাকা আমি ইনকাম করতে পারবো, কত টাকা ওনার মালিক হব আমি, ওই জিনিসগুলি না। ওনার কাছে মনে হয়েছে আমি যদি ন্যাশনাল টিমে খেলি, উনি একজন সাকসেস ফাদার আমাকে নিয়ে, যেটা উনি গর্ব করে, আমিও সেম গর্ব করি যে আমি এমন একজন পিতার সন্তান যিনি স্পোর্টস অর্গানাইজার হয়ে একজন ওনার নিজের ছেলেকে উনি স্পোর্টসম্যান, একজন ন্যাশনাল প্লেয়ার করছে। এটা একটা জিনিস যে চট্টগ্রাম থেকে উঠে আসে একটা ছেলে দেশের, আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করছি অনেক বছর, 5-6 ইয়ার্সের মতো, ম্যাচও ন্যাশনাল টিমও খেলছে 14-15 বছরের মতো, কাছাকাছি 14-15 বছরের মতো। সব কিছু মিলে যে আমাদের অ্যারাউন্ড যারা আমাদের সমাজের যারা বলেন বা অভিভাবকরা বলেন, তাদেরকে আগে স্পোর্টস সম্পর্কে ভালো ধারণা, এটা আসলে প্রফেশনালিজমটা আসছে সাকিবুল হাসানরা দিয়ে, মাশরাফি বিন মুর্তজা বলেন, সাকিবুল হাসান বলেন, তামিম ইকবাল বলেন, মুশফিকুর মাহমুদ, কারণ তাদের স্পোর্টসের যে সাকসেস, তাদের যে চলাফেরা, তাদের যে অবস্থান, এই অবস্থানটা দেখে বাংলাদেশি স্পোর্টস আপনার তখন থেকে প্রফেশনালিজমটা মানুষ মনে করে আমরা স্পোর্টসটা বেছে নিই, আমরা সাকিব হইতে চাই, আমরা মাশরাফি হতে চাই, আমরা তামিম হতে চাই, বা আমরা XYZ অন্য গেমের মানুষ প্লেয়ার হতে চাই। কেন? ওই যে প্রফেশনালিজমটাকে তারা পুরোটাই স্পোর্টসটাকে চেঞ্জ করে দিছে, তাদের চলাফেরা, তাদের ইনকাম সোর্স, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের স্পন্সরশিপ, এগুলো কিন্তু আসলে এই ধরনের মহানায়করা না আসলে আপনার এই ধরনের আপনার মানুষরা তখন একটা সময়, এখন দেখেন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ারের থেকে ক্রিকেট প্লেয়ার হতে বা ফুটবল প্লেয়ার হতে, হামজা আসার পর ফুটবলার হতে যে প্রেশার ক্রিয়েট করে ফ্যামিলির মানুষ যে সাপোর্ট দেয়, এটা একটা ফার্স্টের কিন্তু আপনার বাচ্চাদেরকে আপনাকে শারীরিক সুস্থ থাকার জন্য আপনি স্পোর্টসে দিবেন, অ্যাক্টিভিটিস বাড়ার সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা, তার গোল আস্তে আস্তে বেড়ে যাবে কোন জায়গায়, টপ ফুটবলে। এইভাবে আসলে আমাদের প্রফেশনালিজম স্টার্ট হওয়া, আমি চাই যে প্রফেশনালিজম স্টার্ট হোক, কারণ আমাদের ফিউচারটা তখনই স্টার্ট হবে যখন প্রফেশনালিজমটা, যে আমরা যখন খেলা ছেড়ে দিই, আমাদের খেলার বয়স কিন্তু খুব কম, আপনি চাইলে 30-40 বছর খেলতে পারবেন না, আপনার একটা খেলার বয়স থাকে 15 থেকে 20 বছর, আপনি হাইস্ট খেলতে পারবেন। এরপর অ্যাক্টিভিটিসটা খুব ইম্পর্টেন্ট। কেউ টাকা ইনকাম করে অনেক, কেউ একদমই করে না, এবং তাদের খেলা শেষ করার পর তাদের জবের কোনো স্পেস থাকে নাকি, তাদেরকে যদি আপনি জবের আওতায় নিয়ে আসতে পারেন, তাহলে একজন প্লেয়ারের খেলা ছাড়ার পরও তার লাইফ স্টাইল বলেন, তার ইনকাম সোর্স বলেন, সব কিছু একটা প্রফেশনালিজমে চলে আসে। এমনিতে তো যারা খেলাধুলা করে তারা ভালো ইনকাম করে, যারা ছেড়ে দেয় এরপর থেকে যদি আপনি এই জায়গাটুকু যদি মনোযোগ দেন, ছাড়ার পর একজন স্পোর্টসম্যানের দায়িত্ব কী হতে পারে, একজন স্পোর্টসম্যান কোথায় তাকে আমরা কাজে লাগাইতে পারবো, এই জিনিসগুলি যদি সরকারিভাবে যদি আপনি চিন্তা করেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, কাস্টম, বন্দর আছে, এই যে চাকরির যে সুযোগগুলি, সিটি কর্পোরেশন, স্পোর্টসের মাধ্যমে, যে এই সব জায়গায় যদি আপনি সরকারি চাকরিতে যদি তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন, স্পোর্টসম্যানদের স্পোর্টস কোটায়, তাহলে আমি মনে করি যে এটা আমাদের সারা বাংলাদেশের স্পোর্টসম্যানদের জন্য খুব, আপনি আরও স্পোর্টসম্যান বাইরে আসবে, তারা তাদের ফিউচারের জন্য চিন্তা করবে না। একজন ফ্যামিলির অভিভাবক কোনো দিনও চিন্তা করবে না তার ছেলে খেলা ছাড়ার পরও সরকারি চাকরিতে ইনভলভ আছে। এই ধরনের প্রফেশনালিজম আমাদের তৈরি করতে হবে। এই ধরনের স্পেস আছে, স্পেসগুলি যদি কাজে লাগানো যায়, আমি মনে করি আমাদের স্পোর্টসম্যানদের জন্য বেটার হবে। আচ্ছা, শুরুতে বললেন যে আপনার বাবার ইচ্ছা ছিল যে ন্যাশনাল টিমে খেলা, এবং সে সবসময় চেয়েছে যে তার ছেলে ন্যাশনাল টিমে খেলুক। সো যখন ন্যাশনাল টিমে খেলতেন, ডেবিউ ম্যাচ আপনার বয়সটা খুবই কম ছিল, কতটা প্রেশার ছিল এবং ওই ম্যাচের আসলে অনুভূতিটা কেমন, যদি ওইটা স্মৃতিচারণটা করতেন? দেখেন, আমরা যখন স্টার্ট করি, আমি মানে এটা আমার চিন্তা, আমি যখন মাঠে নামছি প্রথম থেকে, আমি চিন্তা করি আমার বেস্ট ফুটবলটা খেতে হবে, কোনো টেনশন নাই। হ্যাঁ, টেনশন থাকে, টেনশন বলতে না এরকম না, টেনশন থাকে, বাট টেনশন একটাই থাকে, বেস্ট পারফর্ম করা, মাঠে নামা, আমার বেস্টটা আমি খেলি, আমার পজিশনে আমি যদি খেলতে যাই, আমার এগেনস্ট টিমে যে পজিশনে তার থেকে আমার বেশি রান করতে হবে,
তার থেকে আমার বেশি ফাইট করতে হবে, তার থেকে বেশি বল ডেলিভারি আমার দিতে হবে। এই তিনটা জিনিস নিয়ে যদি আমি চিন্তা করি তার থেকে বেটার, তাহলে আমি তার থেকে বেটার হব। এই জায়গাগুলিতে ছোট ছোট জায়গাগুলিতে আমি যদি প্রেশার ক্রিয়েট করি, আমি যদি জায়গায় উইন করি, তাহলে আমি তার থেকে বেটার হব। ম্যাচ খেলা নামার সময় এই একটা জিনিস চিন্তা করি, আমি আমার বেস্টটা দেব। আমার যেটা গুড সাইড, আমার যেটা ভালো সাইড, ওইটা আমি মাঠে করার ট্রাই করি। যেমন ধরেন সেট পিসেস, একটা গুড ডেলিভারি, হ্যাঁ, একটা ভালো বল ডেলিভারি দেওয়া, দূর থেকে শুটিং করা, স্কোর করা, এই ডেলিভারি দেওয়া মানে অ্যাসিস্ট করা, এইখান থেকে ওখানে চেঞ্জ করে খেলার কিছু জিনিস চেঞ্জ করা। এই যে আমার যে গুড সাইডগুলি আছে ওগুলো আমি মাঠে করার ট্রাই করি। আমার গুড সাইডগুলো যদি মাঠে করার ট্রাই করি, আমার আর আরেকজনের প্লেয়ারের ডিফারেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন। মাঠে নামার আগে ওই জিনিসগুলি চিন্তা করি, আমার টিমের ভালো সাইড কোনটা, আমার টিমের ভালো প্লেয়ারটা কোনটা, আমার টিমের সবচেয়ে কোন জায়গায় আমি বল দিলে অন্য টিমের জন্য এটা ডেঞ্জার হবে, কোন জায়গায় আমি পুশ করলে, শুধু নট অনলি আমার জায়গা, ওভারঅল পুরো টিমের। ফুটবল তো টিম গেমে চিন্তা করি আমার টিমের স্ট্রং জায়গাটা কোন জায়গায়, আমি কোন সাইড দিয়ে খেলা। কারণ আমাদের টিমের লিডারশিপ বলেন, ফুটবলের ক্যাপ্টেন বলেন, শুধু ব্যান্ডই পড়ে, ব্যান্ডের পরও কিন্তু 11 জনের কিন্তু ওখানে প্রত্যেকটা জায়গায় এক একজন লিডার থাকে যে জিনিসগুলি মার্ক করা। মিডফিল্ডে আমি করতাম, ডিফেন্সে কেউ করতো, স্ট্রাইকারও করতে হতো না, কারণ মিডফিল্ড থেকে স্ট্রাইকারে উইঙ্গারগুলিরে বোঝাপড়া, আই কন্ট্রাক্ট করা, সব কিছু মিলে যে এই জিনিসগুলি চেষ্টা করতাম যে ভালো কিছু করার। প্রথম ডেবিউ ম্যাচ, আমি ফার্স্ট ডেবিউ ম্যাচ যখন খেলি, এই জিনিসটাই আমার মাথায় আসছে। ঘুম থেকে টাইমলি ঘুমাইছি, সকালে টাইমলি ব্রেকফাস্ট করা, ফুটবল নিয়ে চিন্তা করা। ওই বললাম বাইরে কোনো বাড়তি প্রেশার নাই, বাসার কোনো প্রেশার নাই, ফ্যামিলিগতভাবে সাপোর্ট ছিল। মাঠে নিয়ে ফোকাস করা, আমার কোচ যে যে কাজগুলি দিছে ওই কাজগুলি কেমনে আমি করতে পারবো সেই জিনিসগুলো আমি ট্রেনিংয়ে প্রুভ করা। জাস্ট এই জিনিসটা রিভাইন্ড হয়ে মাঠে এসে ম্যাচের দিন ম্যাচে এগুলো আমাকে ম্যাচে ভালোভাবে সঠিকভাবে করাটা, এই কাজগুলি করার চেষ্টা করতাম। তো দীর্ঘদিন প্লেয়ার হিসেবে খেললেন, তারপরে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা পরলেন। তো অ্যাজ এ প্লেয়ার মাঠে খেলা এবং ক্যাপ্টেন হিসেবে মাঠে খেলা, এই দুটার মধ্যে পার্থক্যটা আসলে কেমন? দেখেন, ক্যাপ্টেন ছাড়াও আপনি লিডারশিপ করতে পারেন মাঠে। কেন? আপনি ফার্স্ট 11-এ দেখবেন আপনার সবচেয়ে বেশি কোন প্লেয়ারের কোন মুভমেন্টগুলি ভালো, কোন প্লেয়ারের লিডারশিপ ভালো, কে কথা বললে শুনতেছে, কাকে কথা বললে ভালো খেলবে, কাকে কথা না বললে ভালো খেলবে, এই জিনিসগুলি আপনাকে দেখা। কাকে প্রেশার ক্রিয়েট করলে আপনি ভালো কিছু আদায় করে নিতে পারবেন, এবং টিমের মধ্যে কিভাবে বন্ডিংটা তৈরি করে। একজন ক্যাপ্টেনের নট অনলি মাঠে কাজ, একজন ক্যাপ্টেনের বাইরে অনেক কাজ আছে। সবার সঙ্গে 23 জন স্কোয়াড, সঙ্গে কোচিং স্টাফ, সঙ্গে আমাদের বল পিকাররা, আমাদের ডাইনিংয়ের বাবুর্চিরা, তাদের সঙ্গে সব পুরো একটা ফুল টিমের সঙ্গে আপনার বিহেভিয়ারটা কেমন হয়। সবচেয়ে বেশি ক্যাপ্টেন্সির মেইন জিনিস হচ্ছিল আপনি একটা জায়গায় আপনি সবার সঙ্গে কিভাবে কথাবার্তার মাধ্যম দিয়ে এবং কিভাবে সাপোর্ট দিয়ে আপনি তার থেকে ভালো কিছু আদায় করে নিতে পারবেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের ফুটবলে একজন ক্যাপ্টেন্সির। আপনি মাঠের বাইরে যতটুকু ভালো থাকবেন, মাঠে আপনার এই ফলাফলটা মাঠেই পাবেন। আপনার মাঠে কিছু করতে হবে না, আপনি মাঠের বাইরে কাজগুলি করবেন, ডাইরেকশন থেকে শুরু করে আপনি তাকে সাপোর্ট দেওয়া এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করা, কিভাবে আদায় করে নিতে পারবেন। একজন জুনিয়রের সঙ্গে আপনার বিহেভিয়ারটা কী হয়, আপনি তার থেকে ভালো কি আদায় করতে চাচ্ছেন, সে আপনার টিমের সবচেয়ে ইয়ং ট্যালেন্ট প্লেয়ার, আপনি তার থেকে কত আগে মাঠের মধ্যে ভালো জিনিস আদায় করতে পারবেন, সাপোর্ট কিভাবে দিবেন, কেউ রিয়্যাক্ট করলে, চিল্লালে ওইটা ঝগড়াঝাটি করলে ওইটাকে কীভাবে আপনি সমাধান করবেন। এগুলো সব কিছু মিলে একজন ক্যাপ্টেন্সির ফুটবলের মাঠের থেকে বাইরে ইম্পর্টেন্সে বেশি। দেন এই মাঠে যখন আপনি এই কাজগুলি ভালোভাবে করতে পারবেন মাঠের বাইরে, তখন এই কাজগুলির ফলাফল আপনি মাঠে পেয়ে যাবেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তো ভাইয়া, এখন প্রত্যেকটা ফুটবলার, সেটা ক্রিকেটার, ফুটবলার, স্পোর্টস, সবারই ক্যারিয়ারের একটা স্মৃতিচারণ মোমেন্ট থাকে, যে এমন একটা স্মরণীয় ম্যাচ যেটা এখন আসলে জীবনে শেষ পর্যন্ত ভোলা যায় না। আপনার ক্যারিয়ারে সবচেয়ে স্মৃতি বিজড়িত ম্যাচ কোনটা? দেখেন, ম্যাচ তো অনেক আছে, যে যখন একটা লং ক্যারিয়ার আপনি শেষ করবেন, অনেকগুলি ম্যাচ আছে যে ম্যাচগুলিকে আপনি পার্টিকুলারলি যদি বলতে যান এই ম্যাচ আমার এই স্মরণীয় ম্যাচ আমার, যেমন ইন্টারন্যাশনালি যদি বলেন,
এসএ গেমস চ্যাম্পিয়নশিপ অর্জন করা, কোনো গোল রিসিভ না করে একটা টুর্নামেন্টে পুরো টুর্নামেন্ট আপনি শেষ করলেন। ওখানে আমার এসএ গেমসের ম্যাচে টুর্নামেন্টের ফার্স্ট গোল আমার, নেপালের এগেনস্টে 3-0 আমরা জিতছি, ফার্স্ট গোল আমি করছি টুর্নামেন্টের। এবং ফাইনাল আমরা 4-0 জিতে আফগানিস্তান। এই যে এসএ গেমসে একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এটা আমার জন্য খুবই স্মরণীয়, কারণ এটা আমার ইন্টারন্যাশনাল ফার্স্ট ট্রফি, মেডেল, গোল্ড মেডেল। সেকেন্ড হচ্ছে হলো আমাদের এফসি কাপ, এফসি ইন্টারন্যাশনাল ম্যাচ আরেকটা আছে এশিয়ান গেমসে 28 বছর পর বাংলাদেশ জয়লাভ করা আমার গোলে আফগানিস্তানের এগেনস্টে। আই থিঙ্ক 35 বা 38 মিটার দূর থেকে আমি শ্যুট করে গোল করছি। ওই ম্যাচে আমরা 1-0 গোলে জয়লাভ করি। বাংলাদেশ এশিয়ান গেমসে 28 বছর পর ম্যাচ জয় করা আমার গোলে। সেকেন্ড হচ্ছে হলো আপনার ঢাকা আবাহনীর হয়ে এফসি কাপে এশিয়ার 1 উইকের জন্য আমার গোল, 1 উইকের জন্য বেস্ট গোল সিলেক্ট হওয়া নেপালের এগেনস্টে। সেকেন্ড হচ্ছে হলো এএফসি কাপে আমরা টিকে থাকতে হলে আমাদের সঙ্গে চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ জিততে হবে, আমার গোলে ম্যাচ উইন করা 3-2-তে। 2-2 ছিল, 3-2-তে আমি আমার মানে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট গোল আমার চোখে ওইটা, কারণ আমি রাইট ফুটে গোল করছি, অরিজিনালি আমি লেফট ফুট, বাট রাইট ফুটে গোল করছি ন্যারো অ্যাঙ্গেল থেকে বলি করে। ওই গোলে আমরা কোয়ালিফাই রাউন্ডে সেমিফাইনাল খেলার জন্য আমরা ওই টুর্নামেন্টের থেকে থাকা, আমরা ওই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলছি, জোনাল সেমিফাইনাল খেলছি উত্তর কোরিয়ার সঙ্গে। বাট ওই টুর্নামেন্টে আমরা টিকতে গেলে চেন্নাইয়ের সঙ্গে আমার ম্যাচ জয় করতে হবে। ওই ম্যাচে আমি আমার ম্যাচ উইনিং গোল করি। আরেকটা হচ্ছে হলো আবাহনী মডার্ন ম্যাচ, আমি তখন মডার্নে খেলি। আবাহনী মডার্ন ম্যাচে মডার্ন আসলে চ্যাম্পিয়ন, অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে লিগে। আমরা রানার্স আপ আছি, বাট আমরা অপরাজিত, একটা ম্যাচও হারিনি। ওই ম্যাচে মডার্নে আমার গোলে মডার্ন হারা, 2-1 আমরা জয়লাভ করি। এমিলি ফার্স্ট গোল করলো, সেকেন্ড গোল উইনিং গোল আমি করি 2-1। ওখানে আমরা আনবিটেন রানার্স আপ ছিলাম ওই লিগে। এই একটা জিনিস। আর হচ্ছে হলো আইএফএ শিল্ডে আমাদের রানার্স আপ অর্জন করা, বাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমার লাইফের, এই ক্যারিয়ারের বেস্ট টুর্নামেন্ট ছিল ওইটা, যে আমরা চ্যাম্পিয়ন 128 বছরের ট্রফি আইএফএ শিল্ড বাংলাদেশে আনতে পারতাম, আমরা আনতে পারিনি। বাট যে টুর্নামেন্টটা আমরা খেলছি, খেলার পর সারা এশিয়াতে বলেন, ইন্ডিয়াতে বলেন, যে একটা নাম, একটা টিম, একটা ক্লাবের নাম সারা ইন্ডিয়া রেসপেক্ট করছে, সেটা হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। কারণ আমরা মোহনবাগানকে, ইস্ট বেঙ্গলকে 3-0 হারাই কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে। মোহনবাগানকে 1-0 হারাই। তাদের যে বেস্ট টিমগুলিকে আমরা হারিয়ে ফাইনাল খেলি, শুধু আমরা তাদের কলকাতা মডার্নকে হারাইতে পারিনি। বাট এভরিথিং যদি আপনি চিন্তা করেন, ওই টুর্নামেন্টে বেস্ট ফুটবলটাই আমরা খেলেছি, আমাদেরকে তারা স্মরণ করে, স্টিল নাও তারা আমাদেরকে স্মরণ করে ওই টিমটাকে, যে টিমটা কলকাতার মাটিতে সল্ট লেগে এত বড় একটা অর্জন করে বাংলাদেশে গেছে। শুধু আমরা পারিনি 128 বছরের ট্রফিটা নিয়ে আসা। অনেক ম্যাচ অনেক ছিল, তো এক একটা ম্যাচ এক একটা সময় আমার লাইফে খুবই ইম্পর্ট্যান্ট ছিল, যে আমাদের জন্য, নট অনলি মি, আমাদের পুরো টিমের জন্য, প্রত্যেকটা টিমের জন্য। আমি যেসব টিমে খেলেছি ওই সব টিমের জন্য প্রত্যেকটা জায়গা থেকে ওই ম্যাচগুলি স্পেশাল ছিল। এবং আমার কর্নারে 4টা গোল আছে, মানে আমি ডাইরেক্ট কর্নার থেকে 4টা গোল করছি 4 ম্যাচে। তো এগুলো আমার জন্য খুবই স্পেশাল, এগুলো মাঝে মধ্যে আমাকে অনুপ্রেরণা দেয়, কারণ এগুলো তো এখন হিস্ট্রি, পাস্ট হয়ে গেছে, হিস্ট্রি অতীত হয়ে গেছে। এগুলো মাঝে মধ্যে আমাকে অনুপ্রেরণা দেয়, যে 4টা কর্নার থেকে আমি গোল করেছি, ইন্টারন্যাশনাল ম্যাচও গোল কর্নার থেকে করছি। সব কিছু মিলে আমি মনে করি যে আমার প্রত্যেকটা ম্যাচ, কিছু ম্যাচ বলেন ধর, প্রত্যেকটা বছরে কিছু ম্যাচ আমার জন্য খুব স্পেশাল। আর আচ্ছা, স্পেশাল কিছু মুহূর্ত তো থাকেই, তার সাথে আবেগের একটা জায়গাও থাকে। তো কোন ম্যাচটা সবচেয়ে বেশি আবেগের মনে হয়, যে এখনো যদি স্মৃতিপটে আসে? আপনাকে বললাম যে ম্যাচ যেগুলোর নাম বললাম, এগুলা এসএ গেমসে যখন ট্রফি জিতি, আমরা গোল্ড মেডেল জিতি, তখন আমার আব্বা আমার সামনে ছিল। উনি মাঠে খেলা দেখতে আসছিল, প্লাস উনি আমার সামনে ছিল, আমার পাশে ছিল। মেডেলটা, মানে আমার আব্বাকে মেডেলটা তুলে দেওয়াটা আমার জন্য খুবই স্মরণীয়। প্লাস আমার একটা অ্যাওয়ার্ড আমার আব্বা রিসিভ করেছে, প্রথম আলোর রানার্স আপ অ্যাওয়ার্ডটা। এগুলো আমার জন্য স্মরণীয়, কারণ এগুলো আসলে খেলার মাঠে বলেন, খেলার বাইরে বলেন, খেলার বাইরের অর্জন মাঠ থেকেই আসা। আমি এখন ফিক্সড কোনো ম্যাচ আপনাকে বলতে পারবো না এই ম্যাচটা আমার,
কারণ সংখ্যা তো ম্যাচের সংখ্যা কম না, ম্যাচের সংখ্যা অনেক সংখ্যা, এবং প্রত্যেকটা বছর আপনি এমন এমন যদি ম্যাচ দেখে থাকেন, আপনি যদি খেলে থাকেন যে আপনার এই ম্যাচগুলি আপনাকে স্টিল নাও আপনাকে অনুপ্রেরণা দেয়, আপনাকে স্টিল নাও ওই ম্যাচগুলিকে আপনাকে স্মরণ করেন, তাহলে আপনাকে একটা ফিক্স ম্যাচ দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো না। কারণ আনন্দ হলো প্রত্যেকটা জায়গায়। যেমন আমি শিরোপা অর্জন করছি ডোমেস্টিক লিগে, 6টা শিরোপা আমার, ওই শিরোপার মধ্যে আমার অবদান কতটুকু ছিল প্রত্যেকটা ক্লাবে, এগুলো যদি আমি চিন্তা করতে যাই তাহলে এগুলো আমার কাছে অনেক বড় ইস্যু, অনেক বড় বিষয়। কারণ এরকম অনেক ম্যাচ আছে যেগুলো আমি আপনাকে বলতে পারবো না, বাট কিছুটা মনে নেই। এরকম অনেক বড় ম্যাচ আছে যে বড় ম্যাচে আমি গোল করছি, বাট আমার ম্যাচে আমার টিম আমরা হারছি। আবার গোল করছি, টিম জিতছে। আপনাকে কিছুক্ষণ আগে বলতেছিলাম কতগুলি গোল, আমার গোলে ম্যাচ উইনিং গোল করা আমার যে মিডফিল্ডার থেকে। আবার আমার খুশির জায়গা ছিল আমি মিডফিল্ড খেলে হ্যাটট্রিকও করছি 2টা। একটা হলো ফেডারেশন কাপে, ইন্ডিপেন্ডেন্ট না ফেডারেশন কাপে করছি কক সিটির অ্যাগেনিস্টে, আরেকটা ডোমেস্টিক লিগে শেখ জামালের হয়ে করছি ফরজগঞ্জের অ্যাগেনিস্টে। তো এইগুলি আমার জন্য অনেক বড়। মিডফিল্ড খেলে আপনি হ্যাটট্রিক করবেন, এটা আসলে খুব কম আরও 2টা হ্যাটট্রিক বাংলাদেশে অনেক টপ স্ট্রাইকারদের এরকম হ্যাটট্রিক নাই। তো এগুলো আমার জন্য অনুপ্রেরণা। এগুলো আসলে কিভাবে বলবো, কারণ এই ধরনের এই ম্যাচগুলির ফিলিংস আসলে ডিফারেন্স। এগুলো প্রত্যেকটা ম্যাচ আমার জন্য, আপনি যেভাবে বললেন একটা ম্যাচ, আমার জন্য এইসব প্রত্যেকটা ম্যাচ আমার জন্য খুবই মানে আমাকে আমি ফিল করি এইসব ম্যাচগুলি। তারপরে যদি বাংলাদেশের ফুটবলের বর্তমান সময়ে আসি, বাংলাদেশের ফুটবল নিয়ে এখন অনেক বেশি আলোচনা হয়। হামজা চৌধুরী আসলেন, সমীর সোম আসলেন, তো কি মনে হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে শক্তির জায়গাটা কি? দেখেন, হামজা এমন একটা লিগ খেলে, মানে ওয়ার্ল্ডের টপ লিগের একটা প্লেয়ার আমাদের দেশে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে। ইভেন তিনি বর্তমানে ক্যাপ্টেন। এখন সে যে আমাদের দেশে রিপ্রেজেন্ট করতেছে, সে তার জায়গায় কিন্তু সে অনেক গর্ববোধ করে যে আমি বাংলাদেশের ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করি। তেমনই আমাদের দেশও গর্ববোধ করে যে আমরা হামজার মতো প্লেয়ারকে আমরা আমাদের দেশের হয়ে খেলার একটা সুযোগ করে দেওয়া। এবং আমাদের হামজা আসার পর থেকে, সমিত আসার পর থেকে আমাদের টিমের যে এনভায়রনমেন্ট, আশেপাশের টিমের যে এনভায়রনমেন্ট, তাদের যে আপনার চিন্তা ভাবনা, জয়ের একটা ক্ষুধা, সব কিছু চেঞ্জ হওয়া। বাংলাদেশের ফুটবল একটা, আপনি কখন রেজাল্ট পাবেন, আপনি কখন রেজাল্ট নিজের করে নিতে পারবেন, যখন আপনার আশেপাশের পুরো সব কিছু ফুটবল এনভায়রনমেন্ট, মানে স্পোর্টস এনভায়রনমেন্টও তৈরি হবে। ক্রিকেট তো একদিনে তৈরি হয় না, ক্রিকেট এনভায়রনমেন্ট তৈরি করছে তারা। এক একটা জয়, এক একটা জায়গা থেকে বাংলাদেশের মানুষের সবার ফোকাসটা ক্রিকেটের দিকে ছিল, এনভায়রনমেন্টটা ক্রিকেটের হয়েছে। এখন যেটা ফুটবলের, যে স্টেডিয়ামে খেলা দেখতে ঘন ঘন মানুষ যাচ্ছে, খেলা দেখতেছে, সাপোর্ট করতেছে, যে এক ধরনের একটা কালচার এনভায়রনমেন্ট তৈরি করে স্পোর্টসের, হামজা আসার পর এটা তৈরি হয়েছে। আমি চাই এটা থাকুক। এটা থাকতে গেলে আপনাকে ম্যাচ জিততে হবে। আপনাকে ম্যাচ জিতলে এই যে মানুষের স্টেডিয়ামে আসা, খেলা দেখা, এই যে সাপোর্ট দেওয়া, এটা আস্তে 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 অগণিত মানুষের বাড়বে। আজকে ঢাকায় খেলতেছে, অন্যদিন সিলেট খেলবে, অন্যদিন চিটংয়ে খেলবে, অন্য ডিস্ট্রিক্টে খেলবে, বাট ফুটবলের এনভায়রনমেন্টটা থাকবে, স্পোর্টস এনভায়রনমেন্টটা থাকবে। এই যে হামজা সময়টা আসলেন, তারপর দেখা দেখি আমাদের অনেক বংশোদ্ভূত প্লেয়ার আসছেন এবং আসতে চাচ্ছেন, তো কি মনে হচ্ছে যে বাংলাদেশে এই কালচারটা আসলে কতটা জরুরি? আপনি 2টা জিনিস জরুরি। একটা হলো এই কালচারটা আপনাকে, ভালো প্লেয়াররা জানি বাংলাদেশে আসুক, তাদের রিপ্রেজেন্ট করুক, তাদের দেশে খেলার সুযোগ করে দেয়। সেকেন্ড হচ্ছে আমাদের যে পাইপলাইন, ওই পাইপলাইনটাও আপনাকে স্ট্রং করা উচিত। ওই পাইপলাইন, আমরা যদি এটাকে আনতে যে পাইপলাইনকে অফ করে দিই, তাহলে আমাদের ভালো প্লেয়ার আমরা প্রোডাক্ট করতে পারবো না, ভালো প্লেয়ার আমাদের উঠে আসবে না। তখন কোনো না কোনো প্লেয়ার চলে গেলে ওই জায়গাটা একটা প্লেয়ার রিপ্লেসমেন্ট তৈরি হবে না। তাহলে আমাদের পাইপলাইনটা খুবই ইম্পর্টেন্ট। ওই পাইপলাইন থেকে যদি আপনি মনে করেন যে পাইপলাইনটা একটু স্ট্রং করে, তাহলে বাইরের বংশীয় প্লেয়াররা আসলে, আর আমাদের পাইপলাইন স্ট্রং থাকলে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা, বোঝাপড়াটা খুব তাড়াতাড়ি হবে। যে হামজাকে আপনাকে রিড করতে হবে, হামজার যে ইন্টেন্সিটিতে ফুটবল খেলে, ওই জায়গায় আপনাকে মাস্ট বি রিড করতে হবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আচ্ছা ভাইয়া, আমাদের ফুটবলটা আসলে ক্রিকেটের পর্যায়ে পৌঁছাতে পারেনি, এটা আপনিও বললেন এবং সবাই আসলে কম বেশি বলে। তো আপনি যেহেতু মাঠ পর্যায়ে ফুটবলটা খেলেছেন এবং এখনও ফুটবলের সাথেই ইনভলভ, তো কি মনে হয় আসলে কোন কোন ফ্যাসিলিটিসটা আসলে ডেভেলপ করা উচিত
বাংলাদেশি ফুটবলের জন্য কোন জিনিসগুলো বর্তমানে গুরুত্বপূর্ণ এবং বাফুফের আসলে কতটা ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করা উচিত? দেখেন, ফার্স্ট হলো আমাদের থিঙ্কিং চেঞ্জ করা। আমরা ক্রিকেটের জয় বলেন, ক্রিকেটের অবস্থান বলেন, ফুটবলের অবস্থান, এই দুইটাকে আপনি একসঙ্গে করতে পারবেন না। কালচার ভিন্ন। ক্রিকেট কয়টা দেশ খেলে, ক্রিকেটের কালচারটা কি, ক্রিকেট কয়টা দেশ আপনার আমাদের ইনভলভ, এটা একটা বিষয়। ক্রিকেটের আপনার স্ট্রাকচারটা কেমন, সেটা একটা বিষয়। ফুটবলে আমাদের এনভায়রনমেন্টটা কেমন, ফুটবলে আমাদের কয়টা দেশ ফুটবল খেলে, আমরা কত নাম্বারে আছি, বাট আমাদের স্ট্রাকচারটা কতটুকু, সব কিছু মিলে কিন্তু একটা আপনি দুইটা খেলাকে একসঙ্গে করতে পারবেন না। ক্রিকেটের জায়গায় যেখানে খেলা দরকার ছিল ক্রিকেট ওখানে পৌঁছে গেছে। এবং ক্রিকেটের যে স্ট্রাকচার, অলমোস্ট তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার পর থেকে 99-এর পর থেকে তারা স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। স্ট্রাকচার চেঞ্জ করাতে তাদের ফান্ডে কত টাকা আছে, তাদের ফান্ডে কত টাকা আসতে পারে, তাদের ওই টাকা দিয়ে তাদের ডেভেলপমেন্ট কতটুকু হতে পারে, ডেভেলপমেন্টের জায়গা কতটুকু করতে পারে, ইজ এনাফ। ওয়ার্ল্ডের যদি আপনার 20টা দেশ ক্রিকেট খেলে থাকে, 20টার মধ্যে যদি আপনার 3টা ক্রিকেট বোর্ডকে ধনী বলেন, ওখানে বাংলাদেশ একজন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা। তাইলে আপনাকে বুঝে নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন জায়গায় গেছে, তারা কি করতে পারে, তারা আরও ভালো বেটার অনেক কিছু করতে পারে। তাদের এটা যে আমাদের ফুটবলেরটা হচ্ছিল আমাদের স্ট্রাকচারটা এখনও ঠিক না। স্টিল না, আমাদের কোনো স্টেডিয়াম নেই। আপনি কেমনে ওয়ার্ল্ড কাপের আশা করবেন, কেমনে এশিয়া কাপের আশা করবেন? অলমোস্ট আপনার এমন কোনো একাডেমি নাই বাংলাদেশে যে একাডেমি থেকে 10টা প্লেয়ার ডাইরেক্ট ন্যাশনাল টিমে আসতেছে। আপনি এই স্ট্রাকচার, এই কালচার থেকে আপনি কী আশা করবেন? আপনি আমাদের ইন্ডিয়ার মতো দেশ ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে তারা চিন্তা করে, বাট তাদের ওই জায়গাটা তারা এশিয়া কাপের বাইরে বাইরেতে পারেনি। তো স্টিলও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি, এশিয়া কাপের 8টা দলের মধ্যে তারা থাকতে পারেনি। তাহলে আপনাকে ওই জায়গাগুলিতে ইন্ডিয়ার মতো দেশ যেখানে ফান্ডিং, তারা কি পরিমাণ ইনভেস্টমেন্ট করতেছে ফুটবলে, ওই জায়গাটা যাওয়ার জন্য তারা কি ইন্ডিয়ান সুপার লিগ করার পর থেকে তারা কতটুকু চেঞ্জ হয়েছে, তারপরও তারা আমাদের কাছে হারে, প্লাস তাদের স্ট্রাকচারে তার মধ্যে ঘাটতেছে। আমাদের কোনো স্ট্রাকচারই নেই, তার মধ্যে যে আমরা ইন্ডিয়ার মতো দেশকে হারাইতে পারি, এটাই তো আমাদের জন্য একটা ভালো সাইট। আমাদের অনেক কিছু চেঞ্জ আছে। এটা নট অনলি এটা ফেডারেশনের পক্ষে এত কিছু করা সম্ভব না। ফুটবল ফেডারেশনে এত ইনভেস্টমেন্ট নেই। ফুটবল ফেডারেশন অ্যাকাউন্টে গেলে আপনি 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট পাবেন নাকি, আই থিঙ্ক সন্দেহ। মানে আমি যতদিন ফুটবল খেয়েছি, আমরা ফুটবলাররা ফেডারেশন থেকে কোনো সাপোর্টই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাই নাই। নট অনলি ফাইন্যান্সিয়ালি, আপনি ইনজুরিতে পড়ছেন, ইনজুরিতে আপনাকে যে তারা টেক কেয়ার করবে, ওই সাপোর্টটাই তো আমরা ফেডারেশন থেকে পাই নাই। আপনি ওখান থেকে কী আশা করবেন? হ্যাঁ, আপনি স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। আপনার ফেডারেশন থেকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। যেমন ফেডারেশন মন্ত্রণালয় থেকে আমাদের স্পোর্টস মিনিস্টার থেকে কিছু যে অর্থ আমাদেরকে ফুটবলে পাইপলাইন তৈরি করতে সহযোগিতা করতে পারবে, ওই জায়গাগুলি যদি আপনি চেঞ্জ করতে পারেন, নতুন করে স্টার্ট করতে পারেন। স্পন্সার এখনও আসতেছে, বাট এই স্পন্সারের টাকা কি কোথায় যাচ্ছে, কি করতেছে, স্টিল নাও এগুলা আপনার দেখবেন না। বাট এই যে একটা ফুটবল ভাইবসের মধ্যে যদি আপনার এই জিনিসগুলি চেঞ্জ করতে না পারেন, আপনি আগামী 5 বছর পর নতুন প্রেসিডেন্ট আসবে, উনিও এসে বলবে এই প্রেসিডেন্ট তো কিছু করে রাখে নাই। যেমন ক্রিকেট বোর্ডে আপনি জানেন 100 কোটি টাকা এফডিআর আছে, আপনি কি আর কি শুনতে চান? আমি আপনাকে বললাম তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন 10 লাখ টাকা এফডিআর নেই। আপনি স্ট্রাকচার কেমনে চেঞ্জ করবেন? স্ট্রাকচার চেঞ্জ করতে গেলে আপনাকে ফিক্সড ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টটা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার প্রত্যেকটা জায়গায় ফেডারেশনের স্পোর্টস ফুটবলের প্রত্যেকটা জায়গায় 14, 13, 15, 17 একটা পাইপলাইনের মাধ্যমে আপনাকে ওইভাবে স্টাবলিশ করে নিতে হবে যে তারা 13 এই বছর এই জায়গায় এশিয়া কাপ খেলতে পারে, 15 এই জায়গায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই খেলতে পারে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারে। যেমন মহিলা টিম এশিয়া কাপ খেলে আসছে, তারা এশিয়া কাপ কোয়ালিফাই করছে। এই যে একটা কোয়ালিফাই যাওয়াটা, ধরে রাখাটা এখন ইম্পর্টেন্ট, ধরে রাখাটা, এই জিনিসগুলি যদি আপনি প্রত্যেকটা বছরে প্ল্যান অনুযায়ী করতে না পারেন, আপনার কোনো জায়গায় উন্নতি করতে পারবেন না। তাহলে আপনাকে এই ধরনের তুলনা না করে ফুটবল ফেডারেশন না, ফুটবলকে কীভাবে করা যায়, মানে আপনার স্ট্রাকচার চেঞ্জ করা যায়, ফুটবল কীভাবে এশিয়া কাপ খেলা যায়, ওই জায়গাটুকুতে আপনাকে ইনভলভমেন্ট হইতে হবে, চিন্তা করতে হবে ওখানে ফান্ডিং কী করা যায়। আমাদের লক্ষ্য কয় বছর পর আমরা এশিয়া কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ তো পরের ইস্যু। আমরা সাব ফুটবলে কবে চ্যাম্পিয়ন
কোন ইয়ারে চ্যাম্পিয়ন হব, আমাদের টার্গেট কী, এই টার্গেটগুলো আপনি যখন পারফেক্টলি জায়গায় নেবেন, আমাদের প্লেয়ারদের জবাব দিতে আনবেন, ম্যানেজমেন্ট জবাব দিতে আনবেন, মন্ত্রণালয়ের সব কিছু যখন জবাবদিহিতার মাধ্যমে চলবে, তাইলে আপনার সব কিছু ঠিক জায়গায় যাবে। কারণ ফুটবল তো সবাই বুঝে, স্পোর্টস এখন সবাই বুঝে, নট অনলি ফুটবল। যে জীবনে ক্রিকেট খেলা নয়, সেও ব্যাট বলে আপনাকে বুঝাই দেবে ওই জায়গায় মারলে মনে ছক্কা হইতো। তো ওই জায়গায় মারলে মনে ছক্কা হইতো, যে মারছে তার কিন্তু কোনো দাম নাই। যে বলছে যে ওই জায়গায় মারলে মনে ভালো হতো, ওই জায়গায় মারতে পারতো। তাইলে আপনি স্পোর্টস সবাই বুঝে, বাট স্পোর্টস সবাই বুঝে, স্পোর্টস নিয়ে পড়াশোনা কয়জন করছে? পড়াশোনা করার মতো মানুষ দরকার। ভালো মানুষগুলি যারা কাজ করার জন্য অ্যাবিলিটি আছে, তাদের প্ল্যানগুলি আমাদের ফুটবলে বেশিরভাগ, আমি ফুটবল নিয়ে যখন আছি, ফুটবলেটা আমি বলতে পারি, ফুটবলে আমাদের যারা বাংলাদেশে অনেক কোচ আছে যারা ফুটবল নিয়ে পড়াশোনা করে, স্পোর্টস নিয়ে, ফুটবল সম্পর্কে ধারণা রাখে, ইয়োর ডেভেলপমেন্টের, ফুটবল উন্নতির জন্য যে জায়গাগুলি দরকার, যে কাজগুলি করা দরকার, ওনার কাছে ওই প্ল্যানগুলি আছে। আমি কিছুক্ষণ আগে আপনাকে শেয়ার করতেছিলাম, জুলফিকার আহমেদ মিন্টু ভাই, বিগত মিন্টু ভাইকে কোনো জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছে, কিন্তু মিন্টু ভাই হ্যাভ কোয়ালিটি, যে আপনার ওনার কাছে অনেক কিছু আছে, কিন্তু আমরা বাংলাদেশের ফেডারেশন বলেন, আমরা বাংলাদেশের ফুটবল বলেন, ওনাকে ওই জায়গাগুলিতে, স্পেসগুলিতে আমরা ওনাকে সুযোগ করে দিতে পারতেছি না ইয়োর ডেভেলপমেন্টে, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা। ওনার চাকরি নেই আজকে 2-3 বছর ধরে। আমরা ওনার মতো মানুষ আমরা ইউজ করতে পারতেছি না। ওনার মাথা বুদ্ধি বলেন, ওনার পড়াশোনা বলেন, ওনার কাজ আমরা ইউজ করতে পারতেছি না। এর বাইরে আমি আর কী বলবো? একটা ফুটবল স্পোর্টস নিয়ে কী বলা উচিত? আপনি আপনার কাছে থাকা মানুষকে আপনি ইউজ করতে পারতেছেন না, আপনি দূর থেকে কি এনে আপনি কি চেঞ্জ করবেন? আমি মনে করি যে এগুলা কথার মাধ্যমে, এগুলো আসলে ব্যক্তিগত কাউকে হিট করে না। কারণ ফুটবল ফেডারেশন বলতে অনেকে বোঝে প্রেসিডেন্ট, নট না। ফুটবল ফেডারেশন অনেক দায়িত্ব আছে, অনেক মানুষ আছে, ডেভেলপমেন্ট আছে, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে, ইয়র ডেভেলপমেন্টের আছে, আন্ডার 15-এর কমিটি আছে, 17-এর কমিটি আছে, যেখানে আপনাকে ভালো জায়গাগুলি টুর্নামেন্ট চালিয়ে ভালো প্লেয়ার বাইরে করে নিয়ে আসা, কিভাবে আপনি কাজ করবেন, অনেক জায়গা আছে। প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কিভাবে কাজ করতেছে, সেটা আপনি 1 বছর পর জানতে পারবেন যে এই জায়গা থেকে এই জায়গার মানুষ, এই জায়গা থেকে এই জায়গার মানুষ কাজ করেছে। প্লাস আমাদের লিগ, ডোমেস্টিক লিগ কোন লেভেলের ডোমেস্টিক লিগ হচ্ছে, আমাদের ক্লাবগুলি, জুনিয়র টিমগুলি আছে নাকি, আমাদের ক্লাবগুলিতে ইয়োর টিম আছে নাকি, সব কিছু মিলে আমাদের ক্লাবের নিজস্ব মাঠ আছে নাকি, সব কিছু মিলে আপনাকে চিন্তা করতে হবে যে না, আমরা এখনও অনেক পিছনে আছি, আমাকে আগে নিয়ে আসতে গেলে আমাদের প্রত্যেকটা ক্লাবের একটা মাঠ থাকা দরকার, আমাদের প্রত্যেকটা ক্লাবের একটা ইয়োর টিম থাকা দরকার। এই মধ্য দিয়ে আপনাকে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে, রেজাল্ট আসবে। এইগুলি স্টার্ট করলে, আপনি এগুলো যদি কিছুই না করেন, আপনি যদি বলেন যে হামজান আপনি মেসিকে এনে দিল, আপনি ওয়ার্ল্ডের বেস্ট কোচ এনে দিল, আপনি কিছু করতে পারবেন না। এটা আসলে বাস্তবতা। বাস্তবতা আপনি আসেন, আমরা স্বপ্ন দেখা বাদ দিয়ে বাস্তবতায় আসেন। বাস্তবতায় প্রত্যেক বছর কিছু না কিছু কাজ করি, কাজ করুক, কিছু না কিছু কাজ করার জায়গা তৈরি করে নেই। এমন করে একটা স্টেডিয়াম নেই, একটি স্টেডিয়ামের ব্যাপারে কথা বলব। একটা আছে কমলাপুর, ওটা আলাদা, বাট একটা নিজস্ব স্টেডিয়াম, প্রত্যেক বছর একটা স্টেডিয়াম রেডি করা, ইয়োর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। আন্ডার 15-এর রেজাল্ট কী হতে পারে 1 বছর পর, তাদের জবাব দিতে আনা। 17-এর রেজাল্ট কী হতে পারে, কোচিং স্টাফ, প্রত্যেকটা এজের আলাদা আলাদা কোচিং স্টাফ রেডি করা। প্রত্যেকটা জায়গায় কোচিং স্টাফ যখন আলাদা হবে, তখন তাদের জবাব দিতে আনা। যা ভালো রেজাল্ট করবে তাদের ইমপ্রুভমেন্টের জায়গায় আসা। হঠাৎ সাডেনলি একজনকে এসে আমি ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বানাই দিলাম, বা 23 টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বানাই দিলাম, তার কোনো কাজের অভিজ্ঞতা নাই। এই জিনিসগুলি প্রফেশনালিজম, যেটা বললেন প্রফেশনালিজম, এইগুলো অনেক ইনভলভমেন্ট থাকা উচিত। কেউ রাজনৈতিক দল করে, কেউ যার দল আসবে সে ওই মানুষকে নিয়ে আসা। প্রত্যেকটা জায়গায় হয়, যে কোনো দেশ, আমাদের দেশে যে কোনো রাজনৈতিক দল যখন আসবে, তখন আপনি অন্য একজন মানুষকে এনে রেডি করা। আমার মানুষ তো আমার দল করে খেলছে ফুটবল, দেন জায়গায়। এই ধরনের থেকে আপনাকে বাইরে হতে হবে। যারা ফুটবল নিয়ে সময় দেয়, যারা ফুটবলকে সময় দেয়, যারা ফুটবল নিয়ে পড়াশোনা করে, ফুটবল নিয়ে কাজ করে, এই ধরনের মানুষকে নিয়ে আসলে আমি মনে করি যে আপনার স্পোর্টস, প্রত্যেকটা, নট অনলি ফুটবল, ক্রিকেট বলেন, আদার্স বলেন, এই যে ক্রিকেট বলে ঝামেলা বলেন, আদার্স এই আপনার গেমসগুলিতে ঝামেলা, এই ঝামেলাগুলি থাকবে না। যারা কাজ করবে, যারা পড়াশোনা করবে, যারা স্পোর্টস নিয়ে চিন্তা করবে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়। 5 বছর পর আপনি তো রেজাল্ট পাচ্ছেন, 2 বছর পর আপনার টিম কোন জায়গায়, প্রত্যেকটা দলেরই বলেন কোন জায়গায় কী রেজাল্ট হচ্ছে। আপনি আসেন, আজকে আমি 3 নম্বরে ছিলাম, আমার এই টুর্নামেন্টে আমি 2 নম্বর হয়েছি, তাহলে পরে পদকে 1 নম্বর।
এভাবে আপনাকে উন্নতি করতে হবে, নাহলে আপনি কোনোভাবে ডাইরেক্টলি স্বপ্ন দেখলেন হামজা আসলো, সুমিত আসলো, মেসি আসবে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আসলো, কোনো কিছু চেঞ্জ হলো না। বাট আপনাকে দুই ধরনভাবে চেঞ্জ হবে। আপনার পাইপলাইন স্ট্রং করতে হবে, আপনাকে ভালো প্লেয়ারকে নিয়ে আসতে হবে এবং ভালো প্লেয়ার তৈরি করতে হবে। ওই ওই ইন্টেন্সিটি, ওই স্পিড, তাদের সঙ্গে আমাদের হামজার সঙ্গে আমাদের প্লেয়ারদের ওই ধরনের ইন্টেন্সিটি স্পিডে খেলার মতো তাকে মানায় নেওয়া, এগুলো সব কিছু ইনভলভমেন্ট থাকলে আমি মনে করি যে কোনো স্পোর্টস উন্নতি করা সম্ভব। ঈদের পরে আমাদের দুটো ম্যাচ আছে, ভিয়েতনামের এগেনস্টে এবং সিঙ্গাপুরের এগেনস্টে। এই যে ম্যাচগুলো আছে এখানে আমাদের তরুণ ফুটবলারদের জন্য কতটা বড় অপরচুনিটি, এবং এই ম্যাচ দুটো নিয়ে আপনার এক্সপেকটেশনটা কি? দেখেন, ভিয়েতনাম হচ্ছে হলো ফ্রেন্ডলি ম্যাচ। এটা ইম্পর্টেন্ট হচ্ছে হলো আপনি ফ্রেন্ডলি ম্যাচে ভালো রেজাল্ট করলে এক হলো র্যাঙ্কিং আপনি ভালো জায়গায় যাবেন। এখন আমাদের যে র্যাঙ্কিং, এটা যদি আপনি উপরের দিকে যেতে চান, ভালো জায়গায় যেতে চান, তাকে আপনাকে একটা কাজ করতে হবে কি, আপনাকে এই ধরনের ফ্রেন্ডলি ম্যাচে আপনাকে জয়লাভ করতে হবে। তাই জয়লাভ করলে আপনার র্যাঙ্কিংটা অটোমেটিকলি আস্তে 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 উন্নতির দিকে যাবে। প্লাস হচ্ছে হলো সিঙ্গাপুরের ম্যাচ, এটা আমাদের এশিয়া কাপ কোয়ালিফাই লাস্ট ম্যাচ। আমাদের অলমোস্ট আছে পয়েন্ট আছে হচ্ছে হলো আপনার 3, 2, 5 পয়েন্ট। আমরা যদি ম্যাচ জিতি আমরা 8 পয়েন্টে থাকবো। আমাদের এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো জায়গা হলো আমরা 8 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারবো। আমরা ড্র করলে 6 পয়েন্ট নিয়ে 4 জনের মধ্যে আমরা কোন জায়গায় থাকবো। 4 দলের মধ্যে আমরা যদি 3 নম্বরে থাকি, 8 নম্বরে, যে কোনো একটা পজিশন আমরা যদি থাকি, তাহলে আমরা বিগত লাস্ট এশিয়া কাপ কোয়ালিফাই আমরা কোন জায়গায় ছিলাম, এই এশিয়া কাপ কোয়ালিফাই আমরা কত পয়েন্ট পেয়ে কোন জায়গায় ছিলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাচটা আমাদের জন্য দুইটা কারণে ইম্পর্টেন্ট। একটা হলো আপনার পয়েন্ট টেবিলে, আর আমরা যদি 8 পয়েন্ট পাই আমাদের অবস্থান কি, তাহলে আমরা উন্নতি করতেছি, উন্নতির ধারাটা আমরা অব্যাহত রাখবো। এই ধরনের জিনিসগুলি খুবই ইনভলভমেন্ট এখানে। এই ম্যাচ দুইটা আমাদের জন্য যদি জয় হয়, আমি মনে করি যে আমাদের ফুটবলের আরেকটু ইতিবাচকের দিকে আমরা এগিয়ে যাব, সামনের দিকে যাব। আমাদের আর পিছিয়ে থাকানোরটা অভ্যাসটা চেঞ্জ হবে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি মনে করি দুইটা ম্যাচ আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। 8 পয়েন্ট একটা, আরেকটা হলো ফ্রেন্ডলি ম্যাচ। আমাদের র্যাঙ্কিং দুইটাই আমাদের র্যাঙ্কিংয়ে আমাদের সহযোগিতা করবে। তো দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের সাবেক ফুটবল অধিনায়ক এবং ফুটবলার মামুনুল ইসলাম ভাইয়ের কথা। তো তার সাথে একবার আমরা একটু গেম সেগমেন্টে চলে যাব, যেটাকে বলতে পারেন র্যাপিড ফায়ার। তো ভাইয়া, মেসি নাকি নেইমার? মেসি। মোহাম্মদান নাকি আবাহনী? আবাহনী। গোল নাকি অ্যাসিস্ট। সালামি নাকি সেমাই? সালামি। যদি আপনার কাছে একটা অপরচুনিটি আসে যে কোনো একজন লিজেন্ডারি প্লেয়ারকে আপনার মেন্টর বানাবেন, তাহলে কাকে নেবেন? আরমান মিয়া ভাই। আর আপনার ফুটবলিং ক্যারিয়ারের আইডলকে? আরমান মিয়া ভাই। তো একদম শেষের দিকে আমরা চলে এসেছি আজকের পডকাস্টের। আপনার মতে বাংলাদেশের ফুটবল ইতিহাসের বেস্ট ফুটবলার কে ছিলেন তর্ক সাপেক্ষে? বড় আরমান ভাই। আচ্ছা, লোকাল ট্যালেন্ট এবং বংশোদ্ভূত প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন তৈরি করে বাংলাদেশ নেক্সট 5 বছরে কি দক্ষিণ এশিয়ার সেরা হতে পারবে কিনা? দক্ষিণ এশিয়ার সেরা হতে পারবে এটা আসলে শিওর না, বাট এশিয়ার একটা ভালো জায়গায় যেতে পারবো আমরা। এশিয়ার বড় বড় টিমের সঙ্গে আমরা চোখে চোখ রেখে ফাইট করার ক্ষমতা রাখবো। আচ্ছা, তাহলে আজকের পডকাস্টটা আসলে শেষ করার আগে তরুণ ফুটবলারদের জন্য আপনার বার্তা কি থাকবে? হ্যাঁ, হার্ডওয়ার্কের উপর কিছু নাই। আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এশিয়ার বেস্ট টিমের মধ্যে একটা টিম আমরা হব, সাবকন্টিনেন্টের বেস্ট টিম হব, এশিয়ার বেস্ট 10টা বা 3টা 4টা 5টার মধ্যে আমরা ওই জায়গায় যাব। যখন ওই লক্ষ্যটা আপনি রাখবেন, আপনার হার্ডওয়ার্ক বাড়বে, আপনি ওই জায়গায় যেতে পছন্দ করবেন, ওই জায়গায় যাওয়ার জন্য আপনার লক্ষ্য থাকবে। আমার লক্ষ্য যদি শুধু অনলি সাফ নিয়ে থাকে, আমি সাফ নিয়ে থাকবো। আমাদের লক্ষ্য এখন চোখে চোখ রাখতে হবে এশিয়ার বড় বড় টিমের সঙ্গে। হারির সমস্যা নেই, কিন্তু আমরা তাদের সঙ্গে ফাইট করার মতো অবস্থান আমাদের তৈরি হবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের প্লেয়াররা যদি এই কাজটা, তারা যদি হার্ডওয়ার্ক করে, ডিসিপ্লিন হইতে, তারা যদি মনে করে তারা এশিয়া লেভেলে ফুটবল খেলবে, বাইরের দেশে যে তারা বাইরের লিগগুলি খেলবে, আমি আশা রাখি আমাদের প্লেয়ারদের ওই কোয়ালিটি আছে। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। আপনি আসলে অনফিল্ডের পর্দায় নিয়মিত মুখ, আগেও এসেছিলেন। তো আজকে আসলে কেমন লাগলো এখানে আসতে পেরে, এবং খুব একটা ভালো একটা সময় আমরা কাটিয়েছি। ইভেন আজকে আমি আপনার হোস্ট হলেও আপনি কিন্তু আপনার একজন ফ্যানও বলতে পারেন। অনেক দিন টিভিতে খেলা দেখেছি, বাট আজকেই সামনাসামনি প্রথম। সো আজকের প্রোগ্রাম নিয়ে আসলে কি বলবেন এবং ঈদ উপলক্ষে কি বলবেন সবাইকে? সর্বপ্রথম সবাইকে
ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। আর আসলে এই ধরনের প্রোগ্রামে কি হয়, আমি মনে করি ইতিবাচক একটা ওয়ার্ড আসে। সারা বাংলাদেশের মানুষ আমার মাধ্যমে হোক, আপনার মাধ্যমে হোক, অনফিল্ডের মাধ্যমে হোক, ভালো বার্তা শুনতে পারবে, খারাপ বার্তা জানতে পারবে, স্পোর্টস সম্পর্কে জানতে পারবে, একজন ফুটবলারের সম্পর্কে জানতে পারবে, একজন স্পোর্টসম্যানের সম্পর্কে জানতে পারবে। এই জানার মধ্যে দিয়ে কিন্তু স্পোর্টসম্যান তৈরি হওয়া। আপনার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিকে যেভাবে সাপোর্ট আমাকে করছে, অন্য কেউ ফ্যামিলি এই প্রোগ্রাম দেখে তার ওনার বাচ্চাকে উনি ওই সাপোর্ট দিয়ে ওই স্পোর্টসের একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আমরা একটা ভালো ট্যালেন্ট পেতে পারি। আমার কথা অনেকের খারাপ লাগতে পারবে, আমার কথা অনেকের ভালো লাগতে পারে। যদি আমার কথা ভালো লাগে আপনারা ওই কাজটা করবেন, খারাপ লাগলে আমার ভুল হলে আমাকে ভুল শুধরানোর জায়গা রেডি করে বলে দিবেন। কারণ আমরা স্পোর্টস নিয়ে আছি, খেলাধুলার মাধ্যমে আমাদের লাইফ শুরু। আই থিঙ্ক যতদিন বাঁচবো খেলাধুলা নিয়ে থাকবো, এটাই আমার শেষ, এটাই আমার শুরু, এটাই আমার শেষ। এর বাইরে কিছু করার জায়গা নাই আমাদের। আমি মনে করি না আমাদের কোনো জায়গা আছে স্পোর্টসের বাইরে কিছু করার। তাইলে ভালো মন্দ মিলিয়ে স্পোর্টসকে কিভাবে একটা ওয়ার্ল্ডের কোন জায়গায় আমরা যেতে পারি, নিয়ে যেতে পারি, সেটা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে জানি সুন্দরভাবে এগিয়ে যাই বাংলাদেশের স্পোর্টস, বাংলাদেশের ফুটবল। দর্শক, এতক্ষণ দেখছিলেন পাওয়ার প্রেজেন্স ঈদ আড্ডা। আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশের সাবেক ফুটবলার এবং অধিনায়ক মামুনুল ইসলাম ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনফিল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।